আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মার্ফি রহমান। গ্যাস সরবরাহ না থাকায় ৩ মাস ধরে বন্ধ রয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটের উৎপাদন। এতে জাতীয় গ্রিডে দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। কর্তৃপক্ষ বলছে গ্যাস সরবরাহ করা হলে ইউনিটগুলো চালানো সম্ভব। এজন্য নতুন গ্যাস সঞ্চালন লাইন নির্ধারণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 7টি ইউনিটের সবগুলো সচল থাকলে মোট 1380 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তবে গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ হয়ে গেছে সবকটি ইউনিট। উৎপাদন বন্ধে নষ্ট হচ্ছে কারখানার যন্ত্রাংশ। যান্ত্রিক ত্রুটি ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে 1, 2 এবং 6 নম্বর ইউনিট পতিত সরকারের আমলে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়। গ্যাস সংকটে এবছর বন্ধ হয়েছে 4, 5 এবং 7 নম্বর ইউনিটের উৎপাদন। 200 MMCFD গ্যাসের ইউনিট বরাদ্দ ছিল। এই গ্যাস তো 200 বাদ দিয়া এখন আমাদের এই অঞ্চলে গ্যাস বরাদ্দ দেয় 100 MMCFD, যার ভিতরে সার কারখানা 75 MMCFD গ্যাস নিয়ে নেয়। 7টা ইউনিট চলতো আগে, কিন্তু বর্তমানে গ্যাসের অভাবে আমরা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাতে পারতেছি না। সে যদি কর্মক্ষম হয়ে কর্ম না করতে পারে তাহলে একটা মানুষও তো অসুস্থ হয়ে যায়। শ্রমিক নেতাদের দাবি, বন্ধ হওয়া ইউনিটগুলো পুনরায় চালু করা গেলে ভাগ্য ফিরবে শ্রমিকদের। আজকে আমাদের ইউনিটগুলি 1, 3, 4, 5, 7 এই ইউনিটগুলি সম্পূর্ণ রেডি অবস্থায় আছে। গ্যাস পেলে যখনই আমরা গ্যাস পাবো তখনই আমরা বিদ্যুৎ উৎপাদনে যেতে পারি। গ্যাস পাওয়া গেলে 3টি ইউনিটে মোট 680 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানান এই কর্মকর্তা। 24 ইঞ্চি ডায়ামিটার একটা বিদ্যুতের লাইন, যা মনোহরদী থেকে ঘোড়াশাল পর্যন্ত 23 কিলোমিটার ডিস্টেন্স। এটার জন্য হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি অলরেডি হয়ে গেছে এবং এটা জ্বালানি মন্ত্রণালয়ে আছে। এগুলো অনুমোদিত প্রাপ্তি সাপেক্ষে যদি এই ডেডিকেটেড লাইনটা পাওয়া যায় তাহলে আশা করি যে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে পুনরুজ্জীবিত ফিরে যাব এবং পূর্ণ ক্ষমতা চালাতে পারবো বলে আমি আশা করি। প্রস্তাবিত গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রটি চালুর দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, আরটিভি। গ্যাস সরবরাহ না থাকায় 3 মাস ধরে বন্ধ রয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটের উৎপাদন। নরসিংদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, বিদ্যুৎ কেন্দ্র বন্ধের প্রভাব সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। হ্যালো, জি হ্যালো, আপনি যেমন জি মাহফি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা সংবাদে জানাচ্ছিলেন যে ঘোড়াশালের যে বিদ্যুৎ কেন্দ্র এটি আজকে প্রায় 3 মাস যাবৎ গ্যাসের সংকটের কারণে বন্ধ রয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। এইখানে কিন্তু 7টি ইউনিটের মাধ্যমে 1380 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, কিন্তু বিভিন্ন সময়ে যে যান্ত্রিক ত্রুটি এবং অগ্নিকাণ্ডের কারণে কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্র 1, 2, 3 এবং 6 নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায় এবং এরপর থেকে কিন্তু 4, 5 এবং 7 নম্বর ইউনিট থেকে 680 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। তবে গত 14 জুন থেকে কিন্তু সরকার থেকে যে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, এর কারণে কিন্তু এখানে এই 3টি ইউনিটও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং বলা যায় যে এখন সবকটি ইউনিট থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এখানে বলে রাখছি যে এই বিদ্যুৎ এখান থেকে কিন্তু জাতীয় গ্রিডে 1380 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। তবে এখন কিন্তু ইউনিটগুলো বন্ধ হওয়ার কারণে জাতীয় গ্রিডে কিন্তু একটি বড় আকার পরিমাণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এই কারণে কিন্তু সারা দেশে যে বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু দেখা দিয়েছে এবং এখানকার কর্মকর্তা কর্মচারীদের সাথে আমি কথা বলে যেমনটা জেনেছি যে দীর্ঘদিন যাবৎ যদি এই ইউনিটগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকে, সেই বন্ধ থাকার কারণে কিন্তু এই ইউনিটগুলো যদি তারা চালাতে না পারে তাহলে কিন্তু এখানকার ইউনিটগুলোর যে যন্ত্রাংশ সেগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং এগুলো কিন্তু পরবর্তীতে এগুলো চালু করতে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তো এখানকার কর্মকর্তাদের যে দাবি, তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে যদি এখানে গ্যাস সরবরাহ করা হয় তাহলে কিন্তু তারা এই বিদ্যুৎ কেন্দ্রটি আবারও পুনরায় চালু করতে পারবে। এবং আমি কথা বলেছিলাম এখানকার চিফ প্রকৌশলী যিনি এনামুল হকের সাথে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে এখানকার যে পার্শ্ববর্তী যে ঘোড়াশাল সার কারখানা রয়েছে সেই সার কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে, যে কারণে সরকার থেকে
এই বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একই সঞ্চালন লাইন থেকে যেহেতু গ্যাস সরবরাহ করা হয়, সে কারণে তাদের কাছ থেকে একটি বিকল্প উপায়ে গ্যাস সঞ্চালন করার জন্য উপস্থাপনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিবেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে ১৭ সেপ্টেম্বর সাক্ষ্য দিতে এসে তিনি জুলাই হত্যাযজ্ঞে জড়িত সেনাবাহিনী, র্যাব সহ সব বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান। এছাড়া সাক্ষ্যতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও ১৯ জুলাই পর্যন্ত কোটা সংস্কারের দাবিতে দেয়া তাদের কর্মসূচি দমনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিভিন্ন নিপীড়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন নাহিদ। এই মামলায় গেল মঙ্গলবার দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য দেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এখনো পর্যন্ত এই মামলায় মাহমুদুর রহমান, রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ মোট ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ কয়েক দফা দাবিতে বিকেলে রাজধানীতে একযোগে মিছিল করবে জামায়াত ইসলামী সহ ৭টি দল। এর আগে বাইতুল মোকাররম, জাতীয় প্রেস ক্লাব সহ আশপাশের এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করবে দলগুলো। ৩ দিনের অভিন্ন এই কর্মসূচি দলগুলো পৃথকভাবে পালন করবে। আগামীকাল বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতি, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, বিগত সরকারের বিচার ও ১৪ দল নিষিদ্ধ সহ আরও কয়েকটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। সকাল ৯:৩০ থেকে চাকসু ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা। মনোনয়ন জমা দেওয়ার সময় অবশ্যই ডোপ টেস্টের রসিদও জমা দিতে হচ্ছে তাদের। চাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ১,১৬২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে গত ২ দিনে ৩৭১ জন জমা দিয়েছেন। বেশিরভাগ শিক্ষার্থী আজ জমা দিবেন। আদিবাসী ছাড়া কোনো সংগঠনই এখনো পর্যন্ত পূর্ণ প্যানেল ঘোষণা করেনি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে দিন-রাত প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। রাকসুর ভোট হবে আগামী ২৫ সেপ্টেম্বর। তিনজন হাসতেছে, একজন হাসি নাই। বাগেরহাটে ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে আজও অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর রহমান, অবস্থান কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মারফি, আপনি যেমনটি বলছিলেন, বাগেরহাটের 4টি সংসদীয় আসন যে পুনর্বহালের দাবিতে যে লাগাতার যে কর্মসূচি আমরা কয়েকদিন আগে থেকে দেখে আসছি, সেই কর্মসূচির তৃতীয় ধাপের যে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি, সেটি কিন্তু তৃতীয় দিনে আজকে চলছে। গত 2 দিন কিন্তু সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত কিন্তু বাগেরহাটের প্রতিটি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করে। আমরা এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে। এখানে কিন্তু সকাল 9টা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে সকাল 9টা থেকে শুরু হয় এই অবস্থান কর্মসূচি চলবে দুপুর 1টা পর্যন্ত। মাফি, জানিয়ে রাখি এই বিষয়টি কিন্তু আদালতেও রিট হয়েছে এবং আদালত কিন্তু ইতিমধ্যে কিন্তু একটি রুল জারি করেছে যে কেন বাগেরহাটের যে এই 4টি আসন কেন ফিরিয়ে দেওয়া হবে না, এ বিষয়ে কিন্তু রুল জারি করেছে। তো তারপরে কিন্তু বাগেরহাটবাসী কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রথম থেকে কয়েক দফায় আন্দোলন, এরপর কিন্তু হরতাল এবং দিনব্যাপী হরতাল, কঠোর হরতাল পালন করেছে বাগেরহাটবাসী। তারা কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে এবং বাগেরহাটকে সারা বাংলাদেশ থেকে আলাদা করে দিয়েছিল এই আন্দোলনকারীরা।
সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে এই আন্দোলন হচ্ছে এবং তারা সর্বদলীয় সমিতি কমিটির যে নেতৃবৃন্দ তারা কিন্তু গতকাল জরুরি বৈঠক করে এই কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচির মধ্যে আজ এখানে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান এবং আগামীকাল শুক্র শনিবার তারা কিন্তু এই বন্ধ থাকার কারণে তারা কিন্তু আর জনস্বাক্ষর কর্মসূচি পালন করবে, এমনটি তারা আমাদের জানিয়েছেন। তো এই আন্দোলন কর্মসূচি থেকে আমাকে জানানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন তাদের 4টি আসন ফিরিয়ে দেওয়া হবে, নির্বাচন কমিশন ফিরিয়ে না দিবে, ততক্ষণ কিন্তু এই আন্দোলন অব্যাহত থাকবে, এমনটি তারা আমাদের বারবার জানিয়েছেন এবং তারা সেইভাবে প্রস্তুতিও নিয়েছেন। তো মারফি, এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মামলা থেকে অব্যাহতি পেতে এবার মহানগর দায়রা জজ আদালতে মিথ্যা তথ্য দিয়ে রিভিশন মামলা করেছেন মেধাবী প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ। তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে প্রতারক মামলায় চার্জ গঠন বাতিল এবং অব্যাহতি পেতে 2 ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা করেন মিনহাজ। বহুরূপী প্রতারক মিনহাজের খবর জানাচ্ছেন AR বাদল। বলবো যে মোয়াজ্জেম হোসেন আলালকে আপনি দ্রুত পসিবল আপনি ইউ শুড কনসিডার দিস নেম মিস্টার সাইদ মোহাম্মদ আলাল, ওনাকে আপনি রাখবেন ওখানে। এটা দিস মাই এই ফোন আলাপটি গণমাধ্যমে ভাইরাল হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতারক মিনহাজের বিরুদ্ধে মামলা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সাধারণ সম্পাদক আইনজীবী মোহাম্মদ ইলতুৎমিশ সওদাগর অ্যানি। পরীক্ষা নিরীক্ষা তো হইল, কিন্তু তারপরে আর দেখি কোনো খবর নাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি তো আপনাদের অ্যাক্টিং চেয়ারপারসন গতকাল আমাকে ফোন দিয়েছিলেন। সেই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে হাইকোর্ট থেকে জামিন নেয় প্রতারক মিনহাজ। রিভিশন মামলায় মিনহাজ অভিযোগ করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে চার্জ গঠন করেছেন। রিভিশন মামলায় প্রতারক মিনহাজের অভিযোগ, রাজনৈতিক চাপে ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে শরীয়তপুরের নড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আশরাফুজ্জামান মিনহাজ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাবাহিনী প্রধান, সবার নামেই উনি প্রতারণা করেছেন, এরকম অভিযোগ আমরা পেয়েছি। 27 মার্চ ভোরে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার মিনহাজের বিরুদ্ধে ঢাকায় মামলা দায়ের হয় বেলা 12টায়। যদিও রিভিশন মামলায় মিথ্যা তথ্য উপস্থাপন করেছে ভয়ঙ্কর এই অপরাধী। আদালতকে হয়রানি আর অপরাধ থেকে বাঁচতেই মিথ্যা তথ্য দিয়ে রিভিশন মামলা করেছেন প্রতারক মিনহাজ। এ প্রতারকের স্ত্রী পরিচয় দেয়া সহকারী সচিব জিনিয়া জিন্নাত কলকাঠি নাড়ছেন বলে মনে করেন এই আইনজীবী। রিভিশন মামলা বিজ্ঞ নিম্ন আদালত যেই অভিযোগ গঠন করলেন যে সেকশনে তার বিরুদ্ধে, ওইটা প্রপারলি হয় না, তার বক্তব্য এরকম। এই প্রতারক মিনহাজ সে নিজেকে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সমন্বয়কারী এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উপদেষ্টা দাবি করেন এবং ওনাকে আশ্বস্ত করেন যদি ওনার সাথে যোগাযোগ রাখেন এবং ওনাকে আর্থিকভাবে লাভবান করেন, সেই ক্ষেত্রে আগামী দিনে এই মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার করার জন্য সে সহযোগিতা করে। তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে পদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন বিষয়টি আদালতেই মোকাবেলা করবেন তিনি। এরপরের যারা তাদের চেয়ে আমার মিথ্যা তথ্য দিয়ে রিভিশন মামলা দায়েরের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি প্রতারক মিনহাজকে। AR বাদল, RTV, ঢাকা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকরা। এরই মধ্যে খড় ও মাটি দিয়ে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। এখন রং তুলির শেষ আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তোলার অপেক্ষায় ভক্তরা। এদিকে পুজো উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে প্রশাসন। গোপালগঞ্জ প্রতিনিধি এবং টাঙ্গাইল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দিন গণনা শুরু হবে শারদীয় দুর্গোৎসবের। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে মন্দিরে মন্দিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকরা। এরই মধ্যে মাটি ও খড় দিয়ে তৈরি করা হয়ে গেছে প্রতিমার কাঠামো। এক একজন শিল্পী মজুরি নিচ্ছেন 60,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা। তবে চাহিদার তুলনায় মজুরি কম হলেও আদি পেশা টিকিয়ে রাখছেন তারা। আমার বাপদাদারাও করছে আর আমরাও করে আসতেছি। আজকাল প্রতিমার মাল জিনিস সবকিছুর দাম বাড়াতে প্রতিমার রেটও অনেকটা তুলনামূল্য বেড়ে গেছে। প্রতি বছরের তুলনায় এবছর মনে করেন খরচ বেশি, মজুরি কম।
সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হবার আশা পূজা উদযাপন ফ্রন্ট সভাপতির। স্থানীয় জনসাধারণ তদুপরি প্রশাসন সার্বিক নিরাপত্তা দিয়ে আসছেন। আশা করি এবছরও তদ্রূপ নিরাপত্তা আমরা আশা করছি। এরই মধ্যে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। প্রত্যেকটি পূজা মণ্ডপে অথবা মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা নিশ্চিত করেছি যে প্রত্যেকটি পূজা মণ্ডপেই সিসিটিভি অলমোস্ট তারা স্থাপন করেছেন। এদিকে দুর্গাপূজার সামনে রেখে রাতভর কাজ করছেন টাঙ্গাইলের প্রতিমা শিল্পীরা। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিক। জেলার 12টি উপজেলার 1220টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা। সার্বিক নিরাপত্তায় 950 পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এই টাঙ্গাইল আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত আমরা যারা আছি এবং যারা পূজা উদযাপন পরিষদ ফ্রন্ট এবং উপজেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা জেলা পর্যায়ে আছেন, সকলে আমরা একমত বসেছি যে টাঙ্গাইলে আমরা এই আসন্ন শারদীয় দুর্গাপূজা 2025 শান্তিপূর্ণভাবে উদযাপন করব। এবছর দেবী দুর্গার হাতিতে চড়ে পৃথিবীতে আগমন হওয়ায় শস্য শ্যামলা হবে পৃথিবী। আনুষ্ঠানিকতা শেষে 1 অক্টোবর বিজয়া দশমীতে দোলনায় চড়ে স্বামী শিবের আবাস কৈলাসে ফিরবেন। সাকিব আল হাসান, RTV। বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। আবুধাবিতে ম্যাচ শুরু রাত 8:30টায়। দু দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই ম্যাচে জয় পরাজয়ের উপর নির্ভর করছে বাংলাদেশের সুপার 4-এর ভাগ্য। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা শ্রীলঙ্কা চাইবে কোনো অঘটন ছাড়াই সুপার 4-এ পা রাখতে। অন্যদিকে সমান ম্যাচ খেলে 2 পয়েন্ট নিয়ে 3 নম্বরে থাকা আফগানরা এই ম্যাচ জিতলেই সুপার 4-এ উঠে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের সমান 4 পয়েন্ট থাকলেও রান রেটে টাইগারদের থেকে এগিয়ে থাকায় সুপার 4 নিশ্চিত হবে আফগানদের। তবে শ্রীলঙ্কা জিতে গেলে সরাসরি উঠে যাবে বাংলাদেশ। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।